আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের বেসিক টু জব ম্যাথ অনলাইন কোর্সের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছে, অর্থাৎ অধ্যায়ভিত্তিক যে ক্লাস হবে এই ক্লাসের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু আমাকে জানাবেন আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। যদি কথা এবং লেখা ক্লিয়ার থাকে আমি ইনশাল্লাহ শুরু করে দিব। একটু আমাকে জানান কথা লেখা ক্লিয়ার কিনা। যেহেতু অধ্যায়ভিত্তিক ক্লাসের প্রথম ক্লাস আজকে, শুরুতে আমাদের 2 মিনিট অপেক্ষা করতে হবে। অনেকে যুক্ত হতে পারেনি, অনেকে যুক্ত হবে, একটু আমরা অপেক্ষা করি। আসলে বিভিন্ন ব্যাচেই দেখবেন যে প্রথম ক্লাসটা পেজ থেকে নেওয়া হয়, আমিও ভাবছিলাম, তারপর ভাবলাম যে পেইড গ্রুপেই নেই। তো যারা যুক্ত আছেন একটু আমাকে জানান কথাটা স্পষ্ট কিনা, লেখা দেখা যাচ্ছে কিনা। আমি শুরু করে দিব, 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে আমরা শুরু করব। সবকিছু ক্লিয়ার আছে, ক্রিস্টাল আছে, জাস্ট একটু আমরা ওয়েট করি যে কারো যুক্ত হতে অসুবিধা হচ্ছে কিনা। ক্লাস পাচ্ছি না, সে ক্লাস পাচ্ছে না কেন দেখি। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়েছি, এখানে সবাইকে মেনশন করছি, তারপর ক্লাস না পাইলে তো সমস্যা। ক্লিয়ার না? ওকে, তাহলে আমার মনে হয় শুরু করা উচিত। বাইরের কি নয়েজ বেশি আসতেছে? একটু আমাকে বলেন তো বাইরের সাউন্ড আসতেছে কিনা। আচ্ছা আচ্ছা, প্রথম ক্লাস তো তাই 2-4 মিনিট অপেক্ষা করলাম, এটা ভালো। প্রথম ক্লাস একটু অপেক্ষা করা ভালো, কারণ প্রত্যেকটা ব্যাচেই প্রথম
ক্লাসের জন্য সবাই অপেক্ষা করে, কেমন হবে না হবে। আচ্ছা, আমি একটু ওকে, বিসমিল্লাহ। দেখা যাচ্ছে মনে হয় না? দেখা যাচ্ছে। স্ক্রিনটা আরেকটু ছোট থেকে বড় করে ফেলে। বাইরে টুকটাক সাউন্ড আসুক, সেটা সমস্যা নেই। ওকে, খেয়াল করি সবাই। তো প্রথম কথা হচ্ছে, সংখ্যা পদ্ধতিটা এমন একটা চ্যাপ্টার, আপনি যে জবেরই পরীক্ষা দেন না কেন একটা প্রশ্ন আসে, এবং ম্যাথের বেসিক অনেক কিছু আমরা এই অধ্যায়টাতে শিখব। বুঝতে পেরেছি? তাহলে এটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে, এবং 5টা ক্লাস হবে শুধু এক চ্যাপ্টারের উপরে। আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয়ের মূল টপিকটা থাকবে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা, 1 মার্ক যে কোনো জবের পরীক্ষায়। চলেন শুরু করি। আর এই আমরা যে কোর্সে যা পড়াবো সেটা হচ্ছে আমাদের যে বইটা আছে এই বই অনুযায়ী পড়াবো। আমাদের যে জব ম্যাথের যে বইটা, অর্থাৎ লেকচার শিটটাই বই আকারে বাইন্ডিং করা, এই বই অনুসারে পড়াবো। যাদের কাছে বই নেই তারা নোট করবেন, আর আমি কোশ্চেনগুলোর পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে ক্লাসের মধ্যে দিয়ে দিব। এখন ক্লাস শুরু করব। এক্সট্রা কথা কোনো কিছু বলার কোনো প্রয়োজন নাই, জাস্ট মনোযোগ দিয়ে আপনারা ক্লাস করলেই হবে। আমার সামনে স্ক্রিন রাখা আছে, আমি মাঝে মধ্যে কমেন্ট করব আপনাদের। আমি কথা বলা কারণে দরকার নাই কমেন্ট করার কোনো, জাস্ট মনোযোগ দিয়ে একটু ক্লাস দেখতে হবে, ঠিক আছে? শুরু করে দেই। আচ্ছা, আমরা শুরুতেই শিখব হোয়াট ইজ ডিজিট। অঙ্ক কি, ডিজিট কি? প্রাত্যহিক জীবনে হিসাব নিকাশ ও গণনার কাজে আমরা 10টা চিহ্ন বা প্রতীক ব্যবহার করে থাকি। এই 10টা চিহ্ন বা প্রতীকের নামই হচ্ছে অঙ্ক। এই 10টা ডিজিট আসলে কারা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা প্রাত্যহিক জীবনে যে হিসাবই করি না কেন এই 10টাকে নিয়ে করি। আমি 5,000 লিখবো, তাও এদের মধ্যে থেকে আমি নিব। 10 লক্ষ লিখবো, তাও এদের মধ্যে থেকে নিব। মানে আমি যত বড় কিংবা ছোট হিসাব করি না কেন এদেরকে নিয়েই করব। তাহলে প্রাত্যহিক জীবনে হিসাব নিকাশ ও গণনার কাজে যে 10টা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, এই 10টা চিহ্ন বা প্রতীককে, এই 10টাকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। তো অঙ্কের ক্ষেত্রে ভালো করে মনোযোগ দেন। এই যে 1 থেকে 9 পর্যন্ত, এই যে 9টা, এদের নিজস্ব মান থাকায় এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। কি বলা হয়? সার্থক অঙ্ক। আর এই শূন্যটাকে বলা হয় সাহায্যকারী অঙ্কের, তো কোনো মান নাই, তো এটাকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। কেন সাহায্যকারী অঙ্ক বলা হয়? কারণ ধরেন আমি লিখলাম 5, তো 5টাকে শূন্যের এখানে দিয়ে ডান পাশে দিয়ে আমি 50 বানাইলাম, তাহলে 5 থেকে 50 বানাইতে সে সাহায্য করতেছে।
তার নিজস্ব কোনো মান নাই, জিরো তো জিরোই, তাহলে এই জিরোকে সাহায্যকারী অঙ্ক বলা হয়। তাহলে অঙ্ক দুই ধরনের, সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। ক্লিয়ার? এবার আসি সংখ্যা। হোয়াট ইজ নাম্বার? নাম্বার কি, সংখ্যা কি? এক বা একাধিক অঙ্ক মিলে আসলে সংখ্যা হয়। আচ্ছা, আমি যদি এক দুই লিখি, ধরেন দুই, এই দুইটা একটা অঙ্ক, এটাকে সংখ্যাও বলা যাবে, এক অঙ্কের সংখ্যা। আমি যদি লিখি 5 আর 2 একসাথে, তাহলে এটা একটা দুই অঙ্কের সংখ্যা। আমি যদি লিখি 695, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা হয়। তাহলে দুইকে আমি একাধারে যেমন অঙ্ক বলতেছি, তাকে আমি সংখ্যাও বলতে পারবো। এক অঙ্কের সংখ্যা, দুই ডিজিটের সংখ্যা, 3 ডিজিটের সংখ্যা। এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আমরা কি শিখলাম? এক বা একাধিক অঙ্ক মিলে আসলে সংখ্যা হয়। আর একটা ভাবে সংখ্যা আমরা বলতে পারি, ধরলাম আমি 5টি কলম, তাহলে একটা সংখ্যার সাথে যখন একক দেই, এটা একটা সংখ্যা হয়ে যায়। মানে ডিজিটের সাথে যখন আমি একক দেই, টিটা খানাখানি এরকম দেই, যে 5খানা বই, 5টা কলম, তাহলে এরকম থাকলো, সেটা অঙ্ক সংখ্যা হয়। তাহলে মূলত সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা হয়। একটা অঙ্ক থাকলে তাকেও সংখ্যা বলা যাবে, দুইটা থাকলেও হবে, তিনটা থাকলেও হবে। অঙ্ক আর সংখ্যা কি, আমি আরেকবার রিপিট করি। প্রত্যেক জীবনে হিসাব নিকাশের কাজে 10টা চিহ্ন ব্যবহার করি আমরা। এই 10টাকে আমরা অঙ্ক বলি। 0 সাহায্যকারী অঙ্ক, এই 9টা সার্থক অঙ্ক। সংখ্যা হলো এক বা একাধিক অঙ্ক মিলে তৈরি হয়। আমার কথা শেষ। সামনে চলে যাব আমি একটু সামনে চলে যাব। ঠিক আছে, সামনে চলে যাচ্ছি। এবার একটু সংখ্যা নিয়ে আলোচনা হবে বিস্তর। সংখ্যা, নাম্বার। নাম্বার সংখ্যা প্রধানত দুই ধরনের। আমরা মূলত আস্তে আস্তে সংখ্যার প্রকারভেদের দিকে যাচ্ছি। সংখ্যা প্রধানত দুই ধরনের। একটা হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, যেটাকে আমরা বলি রিয়াল নাম্বার। ইংরেজিটা শিখবেন, অনেক সময় ব্যাংকের পরীক্ষাতে কাজে লাগে। এছাড়াও এটা জানা উচিত আমাদের। আমরা অনেকে টিচার হবো, তখন লাগবে না? ওকে, তাহলে রিয়াল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব, এটাকে কাল্পনিক নাম্বার বলতে পারেন। মানে অবাস্তব, এটা সম্ভব না, তাই এটাকে অবাস্তব সংখ্যা বলা হয়। মানে কাল্পনিক সংখ্যা, এটাকে ইমাজিনারি নাম্বার বলতে পারেন। ইমাজিনারি নাম্বার। তাহলে আমরা দেখতে পেলাম যে সংখ্যা মূলত দুই ধরনের, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা। আমাদের যে সিলেবাস, চাকরির পরীক্ষার এই সিলেবাস অনুযায়ী আমাদের মেইনলি বাস্তব সংখ্যাটাই বেশি কাজে লাগবে, বাস্তব সংখ্যাটা। তাহলে আমরা যা পড়াশোনা করব এই বাস্তব সংখ্যাকে নিয়েই করব। এখানে এগুলো লাগে না, তাও মাঝে মাঝে দু একটা টুকটাক আসে, এটার বিষয়ে আমরা পরে জানবো। আমাদের মেইন কাজ হবে একে নিয়ে, মেইন কাজ হবে এটাকে নিয়ে। তো চলেন শুরু করি। হ্যাঁ, বাস্তব সংখ্যা আসলে কি, অবাস্তব সংখ্যা আসলে কি? বাস্তব সংখ্যা হলো যেসব সংখ্যাকে বর্গ করলে বা স্কয়ার করলে সবসময় ধনাত্মক, সবসময় ধনাত্মক মান আসে, ধনাত্মক সংখ্যা আছে। কিরকম? এক একটা বাস্তব সংখ্যা। কারণ আপনি যদি একের বর্গ করেন, তাহলে কত হয়? 1 গুণন 1, তার মানে 1, একটা পজিটিভ নাম্বার পাইছেন। -1, এটাও একটা বাস্তব সংখ্যা, কারণ -1 যদি আমি বর্গ করি, তাহলে এটার বর্গ মানে 2 বার গুণ, তাহলে -1 গুণন -1, মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসটা থাকে না। আপনাদের বলছি না, মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাসটা থাকে না, তাহলে কি হয়ে যায়? +1 হয়ে যায়। তাহলে আমি সব সময় উত্তর পজিটিভ পাচ্ছি, মানে আমার অ্যান্সারটা পজিটিভ পাইলে সেটা বাস্তব সংখ্যা। মানে একটা সংখ্যা বাস্তব নাকি অবাস্তব, এটা টেস্ট করার নিয়মটা কি? তাকে আমি বর্গ করব, উত্তরটা যদি পজিটিভ আসে তাহলে বাস্তব, না হলে অবাস্তব। ওকে, আমি যদি বলি 2, তাহলে 2 একটি বাস্তব সংখ্যা। 2 এর স্কয়ার করলে কত হয়? 2 গুণন 2, তার মানে 4, পজিটিভ নাম্বার। যদি বলি -2, তাহলে কত হয়?
-2 এর স্কোয়ার মানে কত? -2 এর স্কোয়ার অর্থাৎ -2 গুণন -2, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 4। তাহলে দেখেন সব পজিটিভ। তাহলে দুনিয়ার ম্যাক্সিমাম সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। মূলত অবাস্তবটা শিখলে বাদ বাকি সব কি বাস্তব। তাহলে বাস্তব সংখ্যা হলো যেসব সংখ্যাকে বর্গ করলে সবসময় ধনাত্মক আসে, প্লাস। এবার তাহলে অবাস্তবটা শিখি, যেসব সংখ্যাকে বর্গ করলে সবসময় ঋণাত্মক আসবে। তাহলে দেখেন, মানে অবাস্তব সংখ্যার চেহারাটা চিনলেই হবে। রুটের ভিতর মাইনাস থাকে, √-1। এটাটা এই পাশে লিখি, √-1, এটা একটা অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যার ফেস বা চেহারা, তার মুখটা কিরকম? রুটের ভিতরে মাইনাস। কারণ এটা কেন অবাস্তব দেখেন, মজার একটা জিনিস। এটা আমি বর্গ করে টেস্ট করব, তাহলে √আর-স্কোয়ার সবসময় কাটা যায়, থাকে -1। দেখেন এই জিনিসটা যখন আমি বর্গ করছি, অ্যান্সারটা আমাকে মাইনাস দিয়েছে, তার মানে এটা অবাস্তব সংখ্যা। যদি বলি √-2, √-3, এরা সবাই কি হবে? এরা সবাই হচ্ছে অবাস্তব হবে। এটার বর্গ করে দেন, তাহলে মাইনাসটা থেকে যায়। ঠিক আছে, তাহলে এটা কি হয়? এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে আমরা একটা ছোট্ট ব্যাপার মনে রাখলেই হচ্ছে, রুটের ভিতরে মাইনাস থাকলে অবাস্তব, এর বাদে বাদ বাকি যা সব বাস্তব। তাহলে অবাস্তবটা পড়লে তো বাস্তব পাওয়া যায়। লাস্ট ফিনিশিং, অবাস্তব সংখ্যা চিনে রাখলে বাদ বাকি সব বাস্তব। রুটের ভিতরে মাইনাস মানেই কি? রুটের ভিতরে মাইনাস মানে হচ্ছে অবাস্তব সংখ্যা। ঠিক আছে, আর বাদ বাকি সব বাস্তব। তাহলে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি লাস্ট। একটা সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক পাই, পজিটিভ পাই, তাইলে এই সংখ্যাগুলো কি হবে? সব বাস্তব হবে। একটা সংখ্যাকে বর্গ করলে যদি নেগেটিভ পাই, তাহলে এটা অবাস্তব হবে। শেষ, এর বাইরে কোনো কথা নেই। যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলতে পারেন। আচ্ছা, আমি আর একটু কথা বলি এখানে। যদি না বোঝেন আমাকে, আমি একটু প্রশ্ন করবো নেই, মানে যদি কেউ কারো যদি কোনো কোশ্চেন থাকে বা না বোঝেন আমাকে বলেন, আমি একটু কমেন্টটা চেক করতেছি। আপনাদের ক্লাস শুরুতে কি বলছিলাম? বই কবে পাবেন না পাবেন এগুলো কি এখন কোশ্চেন করার কথা, এখন কমেন্ট করার কথা? মনোযোগ থেকে এখানে বইয়ের চিন্তা পরে দেন, বই পরে বই পেয়ে যাবেন। বই ভর্তি হয়েছেন 2 দিন আগে, বইয়ের চিন্তা বাদ দেন, শুধু ক্লাস, শুধু ক্লাস, বই পেয়ে যাবেন। এবার আসেন, এটা যদিও পড়া লাগে না খুব বেশি, জাস্ট ফেটে যাচ্ছে এটা না, মোটামুটি বোঝা যায় কিনা আমি একটু নিজে দেখি তো। মোটামুটি বোঝা যায়, এটা একটু ফেটে যাচ্ছে তাই ছোট করে দিলাম। বই সবাই পাবেন, যারা ভর্তি হয়েছেন বই সহ যারা ভর্তি হয়েছেন বই পাবেন, টেনশনের কোনো কারণ নেই। একজন কোশ্চেন করছেন মূলদ অমূলদ আর বাস্তব অবাস্তব এক কিনা, সবই আসতেছি, সবই বোঝাবো। তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের কাজকর্ম সব বাস্তব কিনা, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মানে বাস্তব সংখ্যা, এটা আসলে এরকম ফেটে যাবে আমি বুঝতে পারি নাই। তাহলে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করব। বাস্তব সংখ্যা মূলত 2 ধরনের, মূলদ আর অমূলদ। তাহলে মূলদ অমূলদ কার মধ্যে? বাস্তব সংখ্যার মধ্যে। মূলদ সংখ্যা 2 ধরনের, পূর্ণ আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা 3 ধরনের হয়, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। এই দেখেন, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। আর ভগ্নাংশ 2 ধরনের, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। এটা গেল। এবার এই যে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যার মধ্যে আবার পার্ট আছে মৌলিক, এক, যৌগিক। ঠিক আছে, ওকে। আর সাধারণ ভগ্নাংশ কত প্রকার হয়? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এই থেকে মূলত মিশ্রটা আসে। আর দশমিক ভগ্নাংশ 2 ধরনের, সসীম আর অসীম আবৃত। আর অমূলদটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক। এখন আমি যে কথাগুলো এখানে বলছি যে মূলদ অমূলদ, মৌলিক যৌগিক, প্রকৃত অপ্রকৃত, মিশ্র, এগুলো কিন্তু আমরা আলাদা করে শিখবো। যেমন আজকের ক্লাসে আমরা মৌলিক আর যৌগিক শিখবো, আর নেক্সট ক্লাসটাই হবে শুধু মূলদ আর অমূলদের উপর, আর কিছু হবে না। শুধু মূলদ আর অমূলদের জন্য একটা ক্লাস আছে, কারণ মূলদ একটু ঝামেলার টপিক, এক ক্লাস না রাখলে হবে না। তাহলে খেয়াল করি, আমি এখানে যে বিষয়টা আমার জানা লাগবে, এটা ঠাটা মুখস্থ করার দরকার নেই, কে কার ভিতরে এটা বুঝলেই হবে। দেখেন, বাস্তব সংখ্যা নিয়েই তো আমাদের কাজ বাজ, অবাস্তবের তো কোনো প্রকারভেদ নেই, অবাস্তবে ফালাই দেন, ওই পাশে রাখেন, বাস্তব নিয়ে আমাদের কাজ বাজ। তাহলে বাস্তবের মধ্যে দেখেন অমূলদ ওই পাশে ফালাই দেন, সব মূলদের কাজ। দেখছেন,
অমরুদটাকে এক পাশে রাখে না, সব কি মূলদের বাচ্চা, মূলের বাচ্চা কাচ্চা, যাই হোক। তাহলে মূলত আবার দুই ধরনের, পূর্ণ আর ভগ্নাংশ। পূর্ণ আবার তিন ধরনের, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। এগুলো পর্যায়ক্রমে আসবো। আমি আবারও বলছি, এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট কে কার ভিতর এটা বুঝলেই হবে। কে কার ভিতর এটা বুঝলে এনাফ, আর কিছু দরকার নেই। তাহলে মূলত, পূর্ণ, ভগ্নাংশ এগুলো একটু জানবেন। আজকে আমরা মৌলিক আর যৌগিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই চারটা অনলাইনেও পাবেন, নেটে বিভিন্ন জায়গায়, আর আমিও এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি আকারে দিয়ে দিব, পিডিএফ আকারে, ঠিক আছে? ওকে, তাহলে আমি নেক্সটে চলে যাই। এটা নিয়ে তো আর আমাদের কোনো টেনশন নেই, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা টার্ম পড়াবো। এই যৌগিক পড়াবো, মৌলিক পড়াবো, প্রকৃত পড়াবো, অপ্রকৃত পড়াবো, মিশ্র পড়াবো, ধনাত্মক ঋণাত্মক আজকেই পড়াবো, ঠিক আছে? এই যে দেখেন, আমরা শুরু পূর্ণ সংখ্যা দিয়ে শুরু করছি, এবারটা বড় করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মোটা নিচ্ছি। বেশি মোটা নিলে আবার লেখা যায় না। ওকে, এবার ঠিক আছে। পূর্ণ সংখ্যা মানে আমি যে প্রকারভেদটা দেখাইলাম, ওর মধ্যে যা যা আছে আমরা পর্যায়ক্রমে শিখবো। আমি আবার ওটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, ওটা মুখস্থ করতে হবে, আঁকতে হবে, এরকম কিছু না, জাস্ট জেনে রাখবেন হালকা। পূর্ণ সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে জানা উচিত। ইন্টিজার নাম্বার, এই ইংরেজিটা শিখবেন, সবার উদ্দেশ্যে বলতেছি, ইংরেজিটা শিখবেন। আপনি এখন ধরেন একটা অন্য জায়গায় চাকরি করতেছেন, আপনার বাচ্চাকে তো আপনার পড়াইতে হবে, তখনও কাজে লাগবে, এটা সব জায়গায় লাগতে পারে। তাহলে পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার নাম্বার, এক কথায় উত্তর, যে সংখ্যায় দশমিক নাই। একদম সহজে শিখবো, দশমিক থাকে না, থাকে না। এবার বুঝতে পারছেন? তাহলে পূর্ণ সংখ্যা মানে হলো যে সংখ্যায় কোনো দশমিক নাই, এভাবে শিখবো আমরা। যেমন শূন্য একটা পূর্ণ সংখ্যা, এক একটা পূর্ণ সংখ্যা, দুই একটা পূর্ণ সংখ্যা, তিন একটা পূর্ণ সংখ্যা, মাইনাস এক একটা পূর্ণ সংখ্যা, মাইনাস টু একটা পূর্ণ সংখ্যা, মাইনাস থ্রি একটা পূর্ণ সংখ্যা। তাহলে সে মাইনাস হোক প্লাস হোক শূন্য হোক আমার দেখা দরকার নেই, তার খেয়ালটা থাকবে যে তার উপর কোনো দশমিক আছে কিনা নাকি নাই। দশমিক না থাকলেই সে হবে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে তিনটা ভাগে ভাগ করা হয়। পূর্ণ সংখ্যা হচ্ছে তিন প্রকার, পূর্ণ সংখ্যা তিন প্রকার। একটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক, এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে ধনাত্মক, ধনাত্মক। তাহলে আমি একটু সাইডে যাই। পূর্ণ সংখ্যা তিন ধরনের, ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। ঋণাত্মক কারা কারা, শূন্য কারা কারা, ধনাত্মক কারা কারা সেটা দেখবো। শূন্য তো আমরা চিনি সবাই, শূন্য। ধনাত্মক মানে হলো শূন্যের চেয়ে বড়, অর্থাৎ এক, দুই, তিন, চার, পাঁচ, আপ টু এরকম ইনফিনিটি পর্যন্ত। সেম ভাবে ঋণাত্মক কারা, শূন্যের চেয়ে ছোট, অর্থাৎ মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন, এরকম আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারলাম পূর্ণ সংখ্যা হচ্ছে যে সব সংখ্যায় কোনো দশমিক থাকে না। পূর্ণ সংখ্যার তিনটা বাচ্চা কাচ্চা আছে, শূন্য, ঋণাত্মক, ধনাত্মক। কোনো প্যাচ লাগাবো না আমরা, ঠিক আছে? জাস্ট রিল্যাক্সে পড়বো। আপনি বলতে পারেন এগুলো কি পরীক্ষা আসবে? হ্যাঁ, এগুলোর অনেক কিছু পরীক্ষায় লাগে। এবারে প্রাইমারি কোশ্চেন দেখেন, একদম বেসিক জিনিস পরীক্ষা দিচ্ছে, বেসিক যোগ বিয়োগ দিছে, মানে দশমিকের বিয়োগ দিছে, তাও অনেকে পারে নাই। ওকে, তাহলে এটা বুঝতে পারছি যে পূর্ণ সংখ্যা মানে হলো ঋণাত্মক, শূন্য, ধনাত্মক, এটা গেল মানে প্রকারভেদ। এবার পূর্ণ সংখ্যার যে একটা সেট, আমরা তো সামনে সেট পড়বো বীজগণিতে, সেট ফাংশন, সেট। এই পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল জেড। তাহলে পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এটা ইম্পর্টেন্ট জিনিস। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড, ক্যাপিটাল জেড। তাহলে এই সেট মানে কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এর ভিতরে কারা থাকবে? শূন্য থাকবে, এক থাকবে, দুই থাকবে, তিন থাকবে, চার থাকবে, এরকম আপ টু ইনফিনিটি পর্যন্ত। আবার থাকবে কি মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন, এই। তাহলে আমরা কি দেখলাম? পূর্ণ সংখ্যা মানে হলো যে সব সংখ্যায় কোনো দশমিক নাই। পূর্ণ সংখ্যা তিন প্রকার, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে?
তাহলে পূর্ণ সংখ্যা সেটের ভিতর এই সমস্ত ব্যক্তিরা মানে এই সমস্ত সংখ্যাটা থাকে। কথা ক্লিয়ার না ভেজাল আছে কোনো? তো কমেন্ট দেখি। স্যার 1 কেন আসলো? কোথায় 1 আসছে? এটা বুঝতে পারছি। এটা বুঝলে আমি একটু মুছে দিয়ে আর একটা জিনিস শেখাবো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এখানেই শিখাই। এখানে দেখেন, তাকান, সংখ্যা রেখা, যেটাকে ইংরেজিতে বলা হয় নাম্বার লাইন, ইংরেজিটাও লিখি। এটা খুবই চমৎকার একটা বিষয়, এটা জানা লাগবে সবার, আমাদের প্রত্যেকে জানা লাগবে। সংখ্যা রেখাটা আসলে কি? আমি একটা রেখা নিলাম, হ্যাঁ, আমি রেখাটার মাঝখানে দাঁড়াবো, একদম মাঝখানে মিডল পর্যায়ে দাঁড়াইলাম, একটা দাগ দিলাম। এই মাঝখানে শূন্য, কথা ভালো করে খেয়াল করবেন। সংখ্যা রেখা জিনিসটা হলো আমি মাঝখানে দাঁড়াবো, মাঝখানে হলো শূন্য। শূন্য থেকে আপনার হাতের ডানে যাবেন পজিটিভ হবে, শূন্য থেকে আপনি ডানের হাতে বামে যাবেন নেগেটিভ হবে। শূন্যের চেয়ে বড় হলে ধনাত্মক হয়, শূন্যের চেয়ে ছোট হলে ঋণাত্মক হয়। তাহলে সংখ্যা রেখাটা আমাদের শেখা লাগবে যে সংখ্যা রেখার মাঝখানে থাকে শূন্য, তারপর এরকম 1 2 3 4 এরকম করে করে আপ টু প্লাস ইনফিনিটি, মানে অসীম ধনাত্মক। আপ টু প্লাস ইনফিনিটি কথাটা মানে হলো যে 4 এরকম করতে করতে 5 6 করতে করতে প্লাস ইনফিনিটি, ধনাত্মক অসীম। আচ্ছা, তাহলে শূন্য থেকে আমি যদি বাম সাইডে যাই তাহলে কি হবে? -1 -2 -3 -4 এরকম আপ টু মাইনাস ইনফিনিটি। তাহলে আমি একদম মাঝখানে দাঁড়াইলে শূন্য, ডানে গেলে পজিটিভ, বামে গেলে নেগেটিভ, এইটাকে বলা হয় নাম্বার লাইন, এটাকে বলা হয় সংখ্যা রেখা। এই সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা সহজ কিন্তু হিজিবিজি, মানে অনেক তথ্য। তা আমরা যদি শতকরা দিয়ে কোর্সটা শুরু করতাম তাহলে একটু মজা লাগতো ক্লাস করতে, কিন্তু ওই সব ঝামেলা যাবো না, ডিরেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত যাব। কোনটা সহজ টপিক কোনটা কঠিন টপিক হলো কিচ্ছু দেখবো না, ডাইরেক্ট পড়াশোনা হবে। ঠিক আছে? এই সংখ্যা রেখাটা বুঝতে পারছি, মানে একটা রেখার ভিতরে সংখ্যাটা আমরা চিহ্নিত করে দিচ্ছি যে কোথায় কি আছে। এটা ক্লিয়ার? সংখ্যা রেখাটা ক্লিয়ার? ব্লুতে দেখা যাচ্ছে না, ব্লুতে দেখা যাচ্ছে না, ব্ল্যাক দিলে তখন আবার কালো দেখা যায়। আচ্ছা, এতক্ষণ কি পড়ছেন? মানে এতক্ষণ পড়ছেন কি? এতক্ষণ পড়ছেন পূর্ণ সংখ্যা, তাহলে এবার পড়বো অপূর্ণ সংখ্যা, মানে যেটাকে বলা হয় দশমিক, যেটাকে বলা হয় দশমিক সংখ্যা। তাহলে দশমিক সংখ্যা আর একটা নাম কি? অপূর্ণ সংখ্যা। ইংরেজিটা কি? ডেসিমাল নাম্বার। তাহলে পূর্ণ সংখ্যা ছিল যে সংখ্যায় দশমিক থাকবে না, আর দশমিক সংখ্যা মানে দশমিক থাকবে। দশমিক থাকবে, যেমন আমি লিখলাম 1.245, হ্যাঁ, 1 বা 2.469, এগুলো দশমিক সংখ্যা। দশকের মধ্যে আবৃত আছে অনাবৃত আছে, যেমন আমি যদি বলি 2.47474747 আপ টু ইনফিনিটি পর্যন্ত, এটাকে বলা হয় আবৃত, অর্থাৎ বারবার রিপিট হচ্ছে। তো আবৃত অনাবৃত এগুলো আমরা ফ্র্যাকশনাল ক্লাসে ভগ্নাংশের ক্লাসে বলবো। তাহলে দশমিক হলো আবার এরকম হতে পারে 2.56974, মানে এখানে রিপিট হচ্ছে রিপিট হচ্ছে না, এই বিষয়গুলো আমাদের সামনে আসবে যখন আমরা মূলদ অমূলদ পড়াবো। তো যাই হোক, দশমিক সংখ্যা মানে দশমিক থাকবে, আর পূর্ণ সংখ্যা মানে দশমিক থাকবে না। এটা তো সবাই বোঝেন নাকি? আচ্ছা, ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এটা নতুন করে পড়ানোর কিছু না, একটু আগে বলে আসছি সংখ্যা রেখার মধ্যে। ধনাত্মক সংখ্যা যেটাকে নিতে বলা হয় পজিটিভ নাম্বার, আর ঋণাত্মককে বলা হয় নেগেটিভ নাম্বার। ঠিক আছে? ডিসটেন্স একটু বেশি হয়ে গেছে। যে ধনাত্মক সংখ্যাটা আসলে কি? হোয়াট ইজ পজিটিভ নাম্বার? শূন্যের চেয়ে বড়, শূন্যের থেকে বড়। 1 2 3 এরা সবাই শূন্যের চেয়ে বড়, তাহলে এটা কি? পজিটিভ নাম্বার। যদি বলি এটা
এটা কি? এটাও পজিটিভ নাম্বার, এই শূন্যের থেকে একটু বড় আছে। আর নেগেটিভ নাম্বার মানে তো সামনে মাইনাস থাকে, এটা বুঝিনি, শূন্যের চেয়ে ছোট। যেমন যদি বলি 1, সামনে একটা মাইনাস দিলাম, নেগেটিভ। -2, -3, অথবা যদি এই জিনিসটাকে আমি একটা মাইনাস দিয়ে দিই, তাহলে এটাও নেগেটিভ হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। তা এটা খুবই সহজ একটা কনসেপ্ট, যে ভাই তাহলে আমি যদি বলি 0.5, সামনে একটা মাইনাস দিলাম, নেগেটিভ নাম্বার। তাহলে নেগেটিভ নাম্বার চেনার তো সহজ উপায় আছে, সামনে মাইনাস থাকবে, তাই না? ওকে, তাহলে ধনাত্মক সংখ্যা মানে হচ্ছে শূন্যের চেয়ে বড়, যে লিখে দিচ্ছি আমরা, শূন্যের চেয়ে বড়। আর ঋণাত্মক সংখ্যা মানে হচ্ছে শূন্যের চেয়ে ছোট। শূন্যের চেয়ে ছোট সংখ্যা ঋণাত্মক সংখ্যা বলা হয়। এটা সবাই পারে না, আশা করি। সামনে যাব। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট সংখ্যা, এটা ভালো করে শেখা লাগবে, এটা অনেকে জানে না। কমেন্ট দেখে আপনাদের। বোর্ডকে এখন দেখা যাচ্ছে না, মানে আপনাদের ক্লাস বোঝা যাচ্ছে কিনা, মানে মোটামুটি দেখতে পাচ্ছেন কিনা, দেখতে পারলেই হবে। ওকে, স্বাভাবিক সংখ্যা যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার, অনেক ইম্পর্টেন্ট, অনেক, মানে প্রত্যেকটা বিসিএস এ যে প্রশ্ন হয় ওখানে একটা স্বাভাবিক সংখ্যার ব্যাপার থাকে। তো স্বাভাবিক সংখ্যাটা একদম মানে এমন ভাবে শিখতে হবে আমাদের জীবনে ভুল না হয়। স্বাভাবিক সংখ্যা আসলে কি? আপনাকে আমি দুইটা শব্দ বলবো, স্বাভাবিক সংখ্যা শেষ, লিখি আগে। কি লিখছি? পূর্ণ ধনাত্মক। স্বাভাবিক সংখ্যা হয়ে গেছে। অর্থাৎ যেসব সংখ্যা পূর্ণ ধনাত্মক তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। পূর্ণ মানে কি? দশমিক থাকবে না। ধনাত্মক মানে কি? মাইনাস থাকবে না। তাহলে এই দুইটা ধর্ম যারা মানবে তারাই স্বাভাবিক সংখ্যা। তাহলে যেসব সংখ্যা পূর্ণ ধনাত্মক তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। পূর্ণ ধনাত্মক মানে কি? পূর্ণ মানে দশমিক থাকবে না, ধনাত্মক মানে শূন্যের চেয়ে বড় হবে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম করে আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত এরা সবাই স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে পূর্ণ ধনাত্মক যারা হবে তারাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। যদি বলি 0.5 স্বাভাবিক না, যদি বলি -7 স্বাভাবিক না, মাইনাস হইলেও হবে না, দশমিক হইলেও হবে না। তাহলে আপনি এই সূত্র একটা মানে সেন্টেন্স যদি বলেন বা যাই বলেন, যেটা শব্দের মাধ্যমে আপনার স্বাভাবিক সংখ্যা শেষ। যেসব সংখ্যা পূর্ণ ধনাত্মক তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যার সেটকে এরকম এন দ্বারা প্রকাশ করা হয়, এখানে একটা দাগ থাকে এরকম। এন কেন? ওই যে ন্যাচারাল নাম্বার এন। তাহলে স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে কারা থাকবে? 1, 2, 3, 4, 5, এরকম করে 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 অসীম পর্যন্ত থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যা হলো পূর্ণ ধনাত্মক, যেসব সংখ্যা পূর্ণ আবার ধনাত্মক, এটা বুঝলেই হবে। হ্যাঁ, মানে চিনে রাখেন 1, 2, 3, 4, 5, 6, 7 এর স্বাভাবিক সংখ্যা। বুঝতে পারছি? ওকে, এবার একটা মজার জিনিস দেখাবো। স্বকীয় মান বা অভিহিত মান, ফেস ভ্যালু। তো ফেস ভ্যালু মানে যে অভিহিত মান, এটা একটা মানে আমরা পারিভাষিক শব্দ পড়ি না, সেখানেও আসে চাকরি পরীক্ষায়, যে ফেস ভ্যালু মানে কি, অভিহিত মান। তাহলে স্বকীয় মান আর স্থানীয় মান, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফেস ভ্যালু অ্যান্ড লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু? ইংরেজির মাধ্যমে শিখলে মনে থাকবে বেশি। কেন? ফেস আর প্লেস। ফেস মানে কি? মুখ। প্লেস মানে কি? স্থান। তাহলে একটা সংখ্যা তার ফেসের জন্য যে মান প্রকাশ করে সেটা স্বকীয় মান, একটা সংখ্যা তার স্থানের জন্য যে মান প্রকাশ করে তার নাম স্থানীয় মান। দুই কথায় উত্তর। কি বলছি? ইংরেজির মাধ্যমে ফেস আর প্লেস। ফেস মানে কি? মুখ বা চেহারা। তাহলে একটা সংখ্যা তার চেহারার জন্য যেটা প্রকাশ করে, বা একটা সংখ্যা নিজের যে মান, স্বকীয় মানে কি? স্ব মানে নিজের, একটা সংখ্যার নিজের যে মান সেটাই স্বকীয় মান, আর একটা সংখ্যার প্লেসের যে মান সেটা স্থানীয় মান। যেমন
আমি একই উদাহরণ লিখলাম 237, এখানে লিখলাম 237। আমি যদি বলি 237 সংখ্যাটিতে 3-এর স্বকীয় মান কত, 3-এর স্বকীয় মান বাই 3ই হবে, কারণ 3-এর চেহারাটা 3-এর মতোই, 3-এর মান 3ই। হ্যাঁ, তাহলে আমি যদি বলি 237 সংখ্যাটায় 2-এর স্বকীয় মান কত, তাহলে 2-এর স্বকীয় মান, এই যে 2-এর স্বকীয় মান 2, তার চেহারাই 2। তাহলে একটা সংখ্যা নিজস্ব মানটাই স্বকীয় মান। স্থানীয় মানটা কি তাহলে দেখে নেই। স্থানীয় মানটা হলো একটা সংখ্যায় ব্যবহৃত অঙ্ক তার স্থানের জন্য যা প্রকাশ করে। কি বলছি? একটা সংখ্যায় ব্যবহৃত অঙ্ক তার স্থানের জন্য যা প্রকাশ করে। স্থানগুলো কি? এটাকে বলে এককের ডিজিট, ছোটবেলায় আমরা পড়ছি। এটাকে বলে দশকের ডিজিট, এটাকে বলে শতকের ডিজিট, এটা আমরা বুঝি কিনা। এটা এককের স্থান, 10-এর স্থান, শতক মানে 100-এর স্থান, তাই না? তাহলে আমি যদি এখানে আপনাকে প্রশ্ন করি যে ভাই 237 সংখ্যাটায় 7-এর স্থানীয় মান কত, তাহলে 7-এর গড় কোনটা? একক, তাহলে 7-এর সাথে 1 গুণ হবে 7। 3-এর স্থানীয় মান কত? তাহলে কি হবে? 3-এর গড় হলো 10। স্থানীয় মান কেমনে বের করে? তার স্থান দ্বারা গুণ হয় 30। 2-এর স্থানীয় মান কত হবে? 2-এর স্থান হলো 100, মানে 100-এর জায়গায়, শতকের জায়গায়, তাহলে শতক দ্বারা গুণ হবে 200। তাহলে দেখেন, আমি আরেকবার রিপিট করি। 237 সংখ্যাটায় 7-এর স্বকীয় মান আছে, যে আমি যদি বলি 237 সংখ্যাটায় 3-এর স্বকীয় মান 3, 2-এর স্বকীয় মান 2, কিন্তু 237 সংখ্যাটায় 3-এর স্থানীয় মান 30। দুটো কিন্তু ভিন্ন জিনিস। ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। ফেস মানে নিজের যে মান, প্লেস মানে স্থানের জন্য যে মানটা প্রকাশ করে। এটা বুঝছেন কিনা বলেন? বুঝলে ডান লেখেন, এটা বুঝলে ডান লেখেন। এটা বুঝলে ডান লিখতে হবে। ওকে, আশা করি বুঝছেন। এটা খুঁটিনাটি বিষয় অনেক গেল। আমাদের মূল ক্লাস শুরু, মানে মূল ক্লাস বলতে আমাদের মেইন যেগুলো চাকরি পরীক্ষায় আসে, স্থানীয় মান, স্বকীয় মান, একটা ছোটখাটো পরীক্ষা আসে, পরিবার পরিকল্পনা বা এই সেই বিভিন্ন জায়গায়। এই যে যেটা মূল টপিক, মৌলিক সংখ্যা, প্রাইমারি পরীক্ষা দিবেন 1 মার্ক আসে, নিবন্ধন পরীক্ষা দিবেন প্রশ্ন আসে, বিসিএস পিলিতে প্রশ্ন হয়। তা আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হলো মৌলিক সংখ্যা। ঠিক আছে, চলেন শুরু করি। মৌলিক সংখ্যা, যেটা ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা মানে কি? প্রাইম নাম্বার। তাহলে মৌলিক সংখ্যা আসলে কি? আপনারা যে সংখ্যা শিখছেন আমি সেটাই শেখাবো, কিন্তু একটু ভালো করে কথাটা একটু শুনতে হবে। 1 থেকে বড় যেসব স্বাভাবিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকেই মৌলিক সংখ্যা বলা হয়। কথাটা কি বলছি? 1 থেকে বড় যেসব স্বাভাবিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়া নিঃশেষে ভাগ যায় না। নিঃশেষে ভাগ মানে কি? কোনো দশমিক থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে মৌলিক সংখ্যার জিনিসটা হলো যে ওই সংখ্যাটাকে শুধু 1 দিয়ে ভাগ যাবে আর ওই সংখ্যা দিয়ে যাবে। যেমন 3 একটি মৌলিক সংখ্যা, কারণ আপনি 3-কে 1 দিয়ে পারেন আর 3-কে 3 দিয়ে পারেন, এর বাইরে পারেন না। তাহলে আপনি বলতে পারেন, আমি যদি সংক্ষেপে লিখি, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, মৌলিক সংখ্যার 2টি উৎপাদক থাকে বা গুণনীয়ক থাকে। মানে উৎপাদক বা গুণনীয়ক কি? যে ভাগ যায় তাদের মাধ্যমে। তাহলে মৌলিক, ধরেন আপনার 7-8টা মৌলিক সংখ্যা, তাহলে 7-কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 7-কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 7-এর উৎপাদক হলো 2টা। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার শর্তটা হলো 2টা উৎপাদক থাকতে হবে, একটা হলো 1, একটা হলো সংখ্যা নিজে। তাহলে মৌলিক সংখ্যাটা খুবই সহজ। যেমন 11কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি আর 11কে 11 দ্বারা ভাগ করতে পারি, এর বাইরে পারি না। ঠিক আছে, তাহলে আপনারা বলেন তো 15 কি মৌলিক নাকি যৌগিক? 15 কি মৌলিক কিনা? ইয়েস অর নো? এটা মৌলিক কিনা বলেন তো, কমেন্ট দেখি।
15 মৌলিক কিনা? পনেরো মৌলিক কিনা বলেন? 15 মৌলিক কিনা বলেন? 15 মৌলিক না, কারণ 15কে 1 এবং 15 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়। তাহলে 15কে আমরা 1 দিয়ে পারি, 3 দিয়ে পারি, 5 দিয়ে পারি, 15 দিয়ে পারি, তাহলে এর উৎপাদক 4টা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মৌলিক সংখ্যার নিয়মটা হলো যে 2টা উৎপাদক থাকবে, একটা 1 এবং একটা ওই সংখ্যা নিজে। তাহলে মৌলিক সংখ্যার মোটামুটি এই কনসেপ্ট আমরা বুঝতে পারছি, তাই না? আরো কনসেপ্ট আছে, মৌলিক সংখ্যা চেনার কিছু উপায় আছে। আপনাকে বলছি মৌলিক সংখ্যা মানে যে 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার জন্য অবশ্যই স্বাভাবিক হইতে হবে। তাহলে এই জন্য আমরা বলি যে ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। কথাটা কি বলছি বলেন তো? বলছি ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হইতে পারে না। যেমন -1 বা -1ই লিখি, -1, -2, -3, -4 এরকম আরো আছে, এরা কি মৌলিক হইতে পারে না। কারণ মৌলিক সংখ্যার ডেফিনিশনটা আপনাকে বলছি 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা, এটা গেল। এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। 2 হলো সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এটা একটা দামি লাইন। এটা কি লাইন বলেন তো? মৌলিক সংখ্যা, এটা খুবই দামি লাইন। 2 হলো সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তার মানে মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়। জোড় মৌলিক সংখ্যা, এটা একটা মজার জিনিস। দুনিয়ার সকল জোড় সংখ্যাই যৌগিক, শুধুমাত্র 2 বাদে। 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা, কারণ 2 এর পর 2 এর বড় যত সংখ্যা আছে জোড়, তারা সবাই যৌগিক। 4 যৌগিক, 6 যৌগিক, 8 যৌগিক, 10 যৌগিক, 12 যৌগিক, 14 যৌগিক, 16 যৌগিক। তাহলে যত দুনিয়ার জোড় সংখ্যা সবাই কি যৌগিক, শুধুমাত্র 2 বাদে। তাহলে এটা খুবই দামি একটা লাইন, লিখে রাখতে পারেন, বা নোট আপনাদের শিটে আছে, যাদের কাছে শিট নাই খাতায় নোট করতে পারেন, বাট ক্লাস শেষে এটা তো রেকর্ড থাকবে, আপনি পরে দেখতে পারবেন। 2 হলো সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, এটা মনে রাখতে হবে আমাদের, কিছু করার নেই। তাহলে জোড় সংখ্যা দেখলে সেটা যৌগিক সংখ্যা, শুধু 2 মৌলিক। তাহলে যৌগিক কি? যৌগিক দেখা যাচ্ছে, যৌগিকটা আসলে কি? যৌগিক কম্পোসাইট নাম্বার, যৌগিকের ইংরেজিটা হচ্ছে কম্পাউন্ড বলা যায়, কম্পাউন্ড, তবে কম্পোসাইটই বলে এটাকে, কম্পোসাইট নাম্বার। এটা কি আসলে? মৌলিক সংখ্যা ছিল 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। আর যৌগিক মানে ভাগ যাবে, মৌলিক মানে যায় না, যৌগিক মানে যাবে। তাহলে যেমন আমি যদি বলি 4কে আমি 1 দিয়ে পারি, 4কে আমি 2 দিয়ে পারি, 4কে আমি 4 দিয়ে পারি। তাহলে ব্যাপারটা হলো যে আমি 1 এবং 4 বাদেও আরেকটা সংখ্যা দিয়ে পারতেছি, তাহলে এটা মৌলিক সংখ্যার নিয়মটা ভেঙে দিচ্ছে, এই যৌগিক সংখ্যার মধ্যে পড়ে যায়। 1 এবং 4 বাদেও অন্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, মানে এটা যৌগিক সংখ্যা। তাহলে এখানে আমরা জিনিস মনে রাখবো যে যৌগিক সংখ্যার অবশ্যই 2 এর অধিক উৎপাদক থাকবে, উৎপাদক মানে ভাগ যাবে, 2 এর অধিক সংখ্যা থাকবে। যেমন 12 একটি যৌগিক সংখ্যা। বলতে পারেন যে ভাই কেন? কারণ 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 12কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 12কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি,
12কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, 12কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, 12কে আমরা 12 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 12কে তো অনেক ভাবে ভাগ যাচ্ছে, অনেকগুলো তার গুণনীয়ক। তাহলে যৌগিক সংখ্যার অবশ্যই কমপক্ষে 3টা উৎপাদক থাকবে, মানে 2 এর বেশি উৎপাদক থাকবে। তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এখনো যারা বোঝে নাই, আপনি একটা সংখ্যা নিবেন, সেটা মৌলিক না যৌগিক বোঝার উপায় হলো সেটাকে যদি ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে মৌলিক ধরবেন, আর গেলে যৌগিক ধরবেন, শেষ। মৌলিক সংখ্যার 2টা উৎপাদক থাকে, একটা হলো ওই সংখ্যা নিজে আর একটা হলো 1, আর যৌগিক সংখ্যার 2 এর বেশি উৎপাদক থাকবে, শেষ। এই পর্যন্ত বুঝলে আমরা চলে যাব একটা মজার কোশ্চেনে। যারা ক্লাস যুক্ত আছেন এই প্রশ্নটার উত্তর দিবেন। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর দিবেন। 1 কোন ধরনের সংখ্যা, মৌলিক নাকি যৌগিক, নাকি উভয়, নাকি কোনোটাই নয়? আমি উত্তর চাচ্ছি, আপনাদের সময় দিলাম 15 সেকেন্ড। দ্রুত বলতে হবে। দ্রুত বলবেন, দ্রুত, এত নয়েজ আসতেছে না। দ্রুত বলেন। দ্রুত দ্রুত দ্রুত, কে আগে পারে দেখি। বিভিন্ন আনসার আসবে, উভয় আসবে, মৌলিক আসবে, যৌগিক আসবে, কোনোটি নয় আসবে, একটা না একটা আসছি থাকবে, তো দেখি। উত্তর হয়েছে? ওকে, দেখেন এবার উত্তর থামান, আর লাগবে না। পাইছি, উত্তর পাইছি। দেখেন, যারা চেষ্টা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন পর্যন্ত যতগুলা ব্যাচ পড়াইছি সব মিলাইয়া 30-40টা হবে, বেসিক ম্যাথ, প্রাইমারি, নিবন্ধন, এই সেই এটিও মিলাইয়া প্রত্যেকটা ব্যাচ এই কোশ্চেনটা আমি করছি, প্রত্যেকটা ব্যাচে। দেখেন, তো প্রথম কথা, উত্তর হচ্ছে কোনোটি নয়। যদি ক্লাসে মনোযোগ থেকে থাকে তাহলে এটা তো করা লাগে না। কেন? আপনাকে যখন আমি মৌলিক ও যৌগিক সংখ্যার ডেফিনেশনটা বলছিলাম, আমি কি বলছি? 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা, তাহলে 1কে তো আমি বাদ দিয়ে নিছি আগেই। তাহলে 1 মৌলিক আর যৌগিক কিভাবে হয়? অনেকে মৌলিক দিছে, অনেকে যৌগিক দিছে, অনেকে উভয় দিছে, কিভাবে হয় আমাকে বুঝান। আপনাকে যখন আমি ডেফিনেশনটা পড়াইছি, এটা বাংলাদেশের কোনো বইতে পাবেন না। এটা আমি যখন অনার্সে ম্যাথে পড়ছি, বিভিন্ন বই পুস্তক ঘাটাঘাটি করার পরে এই সংখ্যাটা আমার কাছে পছন্দ হয়েছে, তখন আমি আমার বইতে আমি সুন্দর করে নিজের মতো করে লিখে দিছি। আপনাকে তো শুরুতেই বলছি 1 থেকে বড়, তাহলে 1 জীবনে মৌলিক হবে না, যৌগিক হবে না, কিন্তু তার লজিক আছে। আসেন লজিক দেখাই। আচ্ছা, মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি ছিল? 2টো উৎপাদক থাকতে হবে। তো 1 এর উৎপাদক তো 1 নিজে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে মৌলিক সংখ্যার 2টা উৎপাদক থাকতে হবে, মানে 2টা দিয়ে ভাগ যাইতে হবে, এক সংখ্যা নিজে আর 1। তাহলে এখানে একটা উৎপাদক আছে, তাহলে সে মৌলিক সংখ্যার শর্ত সে মানতেছে না। এবার যৌগিকে যাই। যৌগিকে কি ছিল? 2 এর অধিক উৎপাদক থাকবে, মানে 3টা-4টা। তো 1 এর উৎপাদক আছে তো একটা। তাহলে এই উৎপাদকের চিন্তা করলে যে এ মৌলিকের শর্ত মানে না, যৌগিকের শর্ত মানে না, তাহলে সে মৌলিক যৌগিক কোনটাই নয়, অ্যান্সার হচ্ছে কোনটাই নয়। বুঝাইতে পারছি? তাহলে মজার ব্যাপারটা দেখেন, 1 কোন ধরনের সংখ্যা? 1 আসলে মৌলিকও না, যৌগিকও না, এক একটা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এটা বলতে পারেন। ওকে, তাহলে 1 কোন ধরনের সংখ্যা, মৌলিক না যৌগিক? এর একদম লজিক্যাল উত্তর হচ্ছে এইটা, যে আমরা সবাই জানি মৌলিক সংখ্যা হওয়ার জন্য 2টি উৎপাদক লাগে, কিন্তু 1 এর একটা উৎপাদক। উৎপাদক মানে 1,
সংখ্যা দিয়ে ভাগ যায়। আর একটা কথা হলো যৌগিক সংখ্যার জন্য দুইয়ের অধিক উৎপাদক লাগে, কিন্তু একের একটা উৎপাদক আছে। উৎপাদক মানে এক দিয়ে ভাগ যায়, আর কোনো ভাবে ভাগ যায় না। মানে মৌলিক সংখ্যার জন্য দুই ভাবে ভাগ যাইতে হবে, আর যৌগিকের জন্য দুইয়ের অধিক ভাবে ভাগ যাইতে হবে। আরো একটা লজিক আছে, আমরা যখন ডেফিনেশনটা পড়ি তখন বলি যে যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া, তাহলে একটা শর্ত হিসেবে মানি। মনে রাখবেন, যে শর্তে থাকে সে কখনোই ফলাফলে আসে না। এক তো শর্ত, কন্ডিশন, সে ফলাফল আসবে না। এটা আর একটা ছোট্ট লজিক। ওকে, এই পর্যন্ত শেষ। কারণ মৌলিক সংখ্যা শুরু হয় দুই দিয়ে, একবার। এবার আমরা আমাদের একটা চমৎকার চার্ট পড়াবো, ছোট করে নিচ্ছি। এটা যে কোনো বই পুস্তকই পাবেন বাংলাদেশের, অথবা আমাদের শীটে পাবেন। এটা জানা লাগে, এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। বাংলাদেশে যে সমস্ত চাকরি পরীক্ষা হয়ে থাকে, চাকরি পরীক্ষার মধ্যে দেখা যায় যে, আমি একটু বড় করি স্ক্রিনটা, যেহেতু এখানে আমার একটা সুযোগ আছে বড় করার। ওকে ওকে, একটু বড় করে দিলাম, যদি বড় করলে আমার মনে হয় কেটে যাচ্ছে, ছোটই করি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার উপায়, এটা আসলে তেমন কোনো উপায় না। আচ্ছা, আমরা আমাদের সবার ফোন নাম্বার মনে রাখি না, অ্যাকাউন্ট নাম্বার, এনআইডি নাম্বার মনে রাখি, সেরকম মনে রাখবেন 4422232231, অথবা 4422322321, এটা মনে রাখবেন। এরকম আমি মনে রাখি এরকম 4422232231, এটা কাজে দেয় খুব। এই 4 দ্বারা আসলে বোঝায় যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা। কি কি? 2, 3, 5, 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো এই 4 দ্বারা বোঝায়, মানে প্রত্যেকটা ডিজিট প্রতি 10 ঘর করে বোঝায়। এই 4 দ্বারা বোঝায় 1 থেকে 10 পর্যন্ত 4টা। এই 4 দ্বারা বোঝায়, মুছে দিলাম, এই 4 দ্বারা বোঝায় 1 থেকে 10। এই 4 দ্বারা বোঝায় 11 থেকে 20। এটা বোঝায় 21 থেকে 30, 31 থেকে 40। এরকম প্রতিটা ডিজিট প্রতি 10 ঘর করে বোঝায়। 11 থেকে 20 পর্যন্ত 4টা আছে, কারা? 11, 13, 17, 19। 21 থেকে 30 পর্যন্ত আছে কয়টা? 2টা, কারা কারা? 23 আর 29। এটা মুখস্থ করা লাগবে না, জাস্ট ফেসটা চিনে রাখলে ভালো হয়, কারণ 1 থেকে 100 পর্যন্ত থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। ওকে, 31 থেকে 40, এখানে কয়টা হবে? 2টো, কারা কারা? 31 থেকে 40, তাহলে 31 নিজে একটা আর 37 একটা। 41 থেকে 50, 3টা, 41, 43, 47। তখন আমি 3টা ধরে আমার মুখস্থ নাই, কিভাবে বের করবো? 41 কে ভাগ যায় না, পাইলাম একটা। 42 জোড় সংখ্যা সবার আগে বাদ। 43 ভাগ যায় না, পাইলাম আর একটা। 44 জোড় সংখ্যা বাস। 45, 3, 15, 45, 3 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে যায়, বাদ। 46 জোড় সংখ্যা বাদ। 47 কে যায় না, রেখে দিলাম, মৌলিক পাইলাম। 48 জোড় সংখ্যা বাদ। 49 কে যায়, 7, 7, 49, 7 দিয়ে। তাহলে এটা মুখস্থ করার কিছু নাই। 51 থেকে 60, 3, 17, 51, 51 তো বাদ দেন, 53 আর 59। এই 59টা পরীক্ষা অনেকবার আসছে। 61 থেকে 70, তাহলে এখানে কয়টা? 2টো, 61 আর সম্ভবত 67, যদি ভুল না করি, কারণ 3 21 63, 63 যায়, বাদ দেন। আর ওটা 64, হ্যাঁ ঠিক আছে, 67। এবার আসি 71 থেকে 80, 71, 73, 79, তাই না? 81 থেকে 90, 2টো, যদি ভুল না হয়। আর এটা 97। তাহলে হিসাব করলে দেখা যায় যে 1 থেকে 100 পর্যন্ত মোট 25টা, এটাও পরীক্ষা আসে 25টা। এই 4টা আপনারা মনে রাখবেন, মুখস্থ না, জাস্ট মনে রাখবেন। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন, আমরা কোশ্চেন সলভে যাব। আমাদের কোশ্চেনের মানে বেসিক আলোচনা শেষ। কোশ্চেন পর্বে যাব, কোশ্চেন বই থেকেই দেখাবো, অর্থাৎ আমাদের স্লাইডেও থাকবে। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন তো একটু কষ্ট করে। এটা বুঝতে পারছি না? বুঝতে পারছি? একান্ন কেন হবে না, একটা জবাব দেই। 51 কে কি ভাগ যায় না? 3, 17, 51, 3 দিয়ে ভাগ যায়, 17 দিয়ে যায়, তাহলে কেন হবে? 57 কে ভাগ যায়।
তাই না? 51কে ভাগ যাচ্ছে না, 17 দিয়ে যায়, 3 দিয়ে যায়, তাহলে এটা হবে না। মানে যেটাকে অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা তো হবে না। ওকে, তাহলে এই চারটা আমরা মনে রাখবো। আর এটা কিন্তু পরীক্ষায় আসে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা, এটা যোগ করে দেন 25 চলে আসবে। এবার আমাদের মেইন ক্লাস শুরু, মানে মেইন ক্লাস, সবই তো মেইন ক্লাস, মানে কোশ্চেন সলভ শুরু। বিশাল বড় হয়ে যেতেছে। মৌলিক সংখ্যা থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিউশন করব। এইদিকে চলে গেছি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা থেকে আসা প্রশ্নগুলি এক মিনিট, ওই মাইকিংটা শেষ হোক। মাইকিংটা শেষ হোক। আমার বাসা মসজিদের কাছে তো একদম। ওকে, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা, এটা গুনে গুনে বের করতে পারি। আমরা ফার্স্টে গুনে গুনে করি। হ্যাঁ, আমরা জানি সবাই 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 4, 8টা। এটা একটা আমাদের গেল মুখস্থ। বাট আমাদের যে টেকনিকটা ছিল 4, 4, 2, 3, 2, 2, 3, 2, 1, এই টেকনিক অনুযায়ী আমরা কয়েক সেকেন্ডে বলতে পারি যে প্রথম দুটো ডিজিট ছিল 1 থেকে 20, তাহলে 8টা, 4 যোগ 4 8। এটা কিন্তু কাজে দেয়, টেকনিকটা খুবই কাজে দেয়। 1 থেকে 40 যখন বলবে গুনে গুনে বের করছে, এটা যোগ করে দিলেন। 1 থেকে 40 মানে কত হবে? 10, 12টা। ঠিক আছে, তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 8টা। ওকে, আসলে এত নয়েজ হওয়ার কারণটা হলো আমার বাসার ঠিক পাশে হচ্ছে একটা বড় খেলার মাঠ। এত পরিমাণ ছেলেপেলেরা খেলাধুলা করে, রুম দরজা আটকাইয়া সবকিছু নয়েজ ক্যান্সেল দিয়ে কাজ হচ্ছে না। মানে একদমই দেখা যায় এখান থেকে বাসার নিচে 3 তলাতে দেখা যায়, সাইডে আর কি। সেই ওকে, যাই হোক, 1 হতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটা আমরা কয়েক সেকেন্ডে বের করবো। 4, 4, 2, 3, 2, 3, 2, 1। তাহলে এটা হলো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 4টা যোগ করে দেন, 3টা যোগ করে দেন, 10। এভাবে যদি ভালো না লাগে, কি করবেন? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 গুনে গুনে বের করলে 10টা চলে আসে। এটা একটু ছোট করতে হবে আমাকে। এখানে একটা মজার জিনিস রাখছি ভাই। আপনার কাছে তো গণিত বই পুস্তক আছে তাই না, বিভিন্ন রাইটারের। দেখেন তো এইরকম 2টা কোশ্চেন একসাথে রাখছে কিনা, দেখবেন এটাই আবার কপি পেস্ট করে সামনে বিভিন্ন বইতে চলে যাবে। তো এটা আমি খুব দ্রুত ফেসবুকে পোস্ট করে রাখবো। এরকম কম্পেয়ার করে আসছে কিনা জানা নাই, থাকতে পারে, আমি জানি না। মানে এই কোশ্চেনটা পরীক্ষায় আসছে, এটা আমি নিজে বানাইছি। মানে আমি আগে পড়াইতাম, মানে তখন মনে হয়েছে এটা। যাই হোক, দেখেন কেন বানাইছি। মানে বাংলা পড়তে এসো আমাদের, ম্যাথ পড়তে এসেও বাংলা দরকার হবে। আমরা সবাই জানি হতে থেকেছে বিভক্তি, জানি না? এই হতে থেকে আর মধ্যে এর কিছু প্যাচ আছে, এইগুলো একটু আমরা ক্লিয়ার করতেছি। এই প্যাচটা না ধরতে পারলে আপনি ম্যাথ ভুল করবেন। কোশ্চেন দুটি একসাথে পড়বো আমরা। হ্যাঁ, 4 এবং 5 আমরা একসাথে পড়বো। 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2 ও 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? একই প্রশ্ন, এক জায়গায় থেকে এক জায়গায় মধ্যে, এর কারণে উত্তর দুটো আলাদা।
তো এই বিষয়গুলো যদি আপনি ভালো না বোঝেন তা পরীক্ষাতে ভুল করে আসবেন, আর বলবেন যে এত পাইতাম, রেজাল্ট আসে না আমার, কারণ আপনি তো ভুল করে আসছেন। দেখেন, 2 থেকে বা হতে যদি বলে 2 থেকে 32 মানে 2 সহ হিসাব হবে। 2 থেকে 32 মানে 2 সহ 32 পর্যন্ত হিসাব হবে। তো হিসাব শুরু করি 2 সহ। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, যেহেতু 32 পর্যন্ত বলছে তাহলে 32-এর আগে 31 একটা আছে। তাহলে হিসাব যদি আমরা করি তাহলে কয়টা আসে আমাদের? 11টা আসে, তাই না? দেখেন 11টা চলে আসতেছে, তাহলে অ্যান্সার হলো 11টা, মোট হলো 11টা, 11টি। কথা ভালো করে খেয়াল করবেন। তাহলে এর থেকে যদি বলে বা যদি বলে 2 হতে 32, তাহলে এই সীমা, এগুলোকে কি বলা হয়? সীমা, এরিয়া। 2 সাইডের এরিয়া ছক চিন্তা করতে হবে, এটা হিসাব করতে হবে। আর যখন আমাকে বলেছে 2 ও 32-এর মধ্যে, তাহলে 2 আর 32 কেটে দেন, এর মাঝের গুলা 2 বাদ, 3 থেকে শুরু হবে। তখন হয়ে যাবে 10টা। এই ক্লাসে একটা কম্পেয়ার দেখাইছি না, নেক্সট আগামী ক্লাসে একটা কম্পেয়ার আছে, যে প্রাইমারি পরীক্ষা আসছিল, তা আমি একটা ভিডিও বানাইছি, ওইটা দিয়ে আবার 5-6 জন টিচার আবার ভিডিও বানাইছে, সেম টু সেম। মানে একটা কোশ্চেন এরকম ছিল, √289 এর বর্গমূল। হ্যাঁ, তো এটা একবার লিখছি, এরকম আরেকটা কোশ্চেন লিখছি। এরকম কম্পেয়ার করে পড়তে হবে। আপনারা অন্যান্য বিভিন্ন বইতেও দেখবেন এরকম কম্পেয়ার থাকে, এটা ভালো, খুব কম্পেয়ার করা বইগুলো খুব ভালো। ঠিক আছে, ওকে। এই দুইটা যারা বুঝি নাই ভাই, থেকে বা হতে যদি বলে, তাহলে আপনি যেটা বলবেন সেই সীমা সহ হিসাব করবেন। 2 থেকে 32 মানে 2 সহ হিসাব করা লাগবে। 2 ও 32-এর মধ্যে মানে 2 আর 32 বাদ দিয়ে মাঝের গুলা, এইটুকুই আমার বোঝানোর ছিল এখানে, আহামরি কিছু না কঠিন। এটা বুঝতে পারছি কিনা? তাহলে মধ্যের কারণে 2 বাদ। নিচের কোনটি মৌলিক সংখ্যা? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম পর্যায়ে 2022। তো যদি যে এই জিনিসটা তার মাথায় ছিল যে 2 হলো একমাত্র জোড় এবং ছোট মৌলিক সংখ্যা, তাহলে অ্যান্সার 2। কারণ 9-কে অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায়, 9 যৌগিক সংখ্যা, 8 যৌগিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা। কারণ 9-কে 1 এবং 9 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়। সেম ভাবে এগুলো তো জোড়, জোড় দেখলে সবার আগে বাদ, মানে 8 আর 4 সবার আগে বাদ, তাহলে অ্যান্সার 9 অথবা 2 হবে। 9-কে বাদ দিলাম। নিচের কোনটি মৌলিক সংখ্যা? ওই 4টা যদি আমাদের মাথায় থাকে তাহলে 59 আমরা অ্যান্সার দিব, আর না থাকলে কি করবে? 91। 91-কে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, 7-91 না? তাহলে 91-কে আমরা 7 দ্বারা পারি, 91-কে আমরা 13 দ্বারা পারি, তাহলে এটাকে অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা যৌগিক। 87, 3 29 87, এটা ভাগ করে দেখবেন, 2 দিয়ে 3 দিয়ে ভাগ করে দেখবেন, এটা 3 দিয়ে ভাগ যায়, 29 আসে। তাহলে এটা অন্য সংখ্যা দিয়ে। 63 তো সবার আগে বাদ, 7 নং 63, 7 দিয়ে যায়, 9 দিয়ে যায়, এটা অ্যান্সার। কারণ 59-কে শুধু 1 দিয়ে যায়, 59-কে শুধু 59 দিয়ে যায়। কি ক্লাস করতে মজা লাগতেছে না? স্মার্ট বোর্ডে খালি দেখবো উত্তর, দেখবো উত্তর, কি মজা, লেখা দরকার নেই আর। এটা বুঝতে পারছি। 91-কে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় তাই যৌগিক, 87-কে ভাগ যায় যৌগিক, 63-কে যায় যৌগিক, এটাই আনসার। এটা করেন তো, 9 নাম্বারটা করেন আপনারা, প্রশ্ন 9 করেন। থাকলে তো ভালো, যে কোনো বইতে থাকতে পারে, আমি বলতেছি না যে নাই, থাকতে পারে। কারণ এটার ভিডিও আমি অনেক আগেই বানাইছিলাম, আমি কম্পেয়ার করে, এগুলো যখন যেটা মনে হয় বানাই ফেলি। এটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। আমরা যে কতটা, মানে কতটা যে আমরা যে বলি যে চাকরি হয় না আমাদের, হ্যান ত্যান, এই সব ম্যাথ পারি না। আজকে প্রথম ক্লাস, স্টুডেন্ট হচ্ছে কয়েকশো, ক্লাস করে কয়জন? মানে প্রথম ক্লাস, আমি যে কেমন পড়াই সেটা দেখার মতো সময়ও হয় নাই। আপনারা যে বিভিন্ন টিচারদের দোষ অনেক সময় দেন, আপনারা তো অনেক নিজেই ঠিক নেই। হ্যাঁ, অনলাইনে অনেক জায়গায় আপনারা প্রতারণার শিকার হয়েছেন, আমি জানি।
আমিও অনেক টিচারকে চিনি যে ঠিক মতো মানে এমন আছে যে টাকা নিয়ে কোর্সই করায় নাই। তবে সবাই চেষ্টা করে, আমি মনে করি যে মানে আমি ম্যাথ পড়ে আমার থেকে আরো বাংলাদেশে অনেক ভালো টিচার আছে ম্যাথের, আমার দিক থেকে আমি চেষ্টা করি। তো মোট কথা আমি যে মেসেজটা দিতে চাচ্ছি যে প্রথম ক্লাস, এটা তো আমি কেমন, আমি কি ভালো পড়ে আমার পড়া কে বুঝবে কিনা না বুঝবে এটা দেখার জন্য তো এগুলো আসবে, আসছিল, তাহলে কি বুঝবেন, এটাই হলো অনলাইন কোর্স। তা আমি চাই আজকে যে কয়জন আমার ক্লাস ছিল তারা যেন শেষ পর্যন্ত থাকে, এইটুকু হইলেই হবে। ঠিক আছে, 91 তো একটুকে দেখে আসলাম যে 91 13 দিয়ে যায়, 7 দিয়ে যায়, বাদ। আচ্ছা, আর একটা কথা, ইলিমিনেশন মেথড মানে ভ্যানিশিং মেথড। আমি যদি বলি ভ্যানিশিং মেথড, এই জিনিসটা কি, আপনি প্রিলিমিনারি পরীক্ষায় ভ্যানিশ করাটা আপনার খুব জরুরি। কিরকম ভ্যানিশ করাটা জরুরি, যেমন আমরা যখন বলছি যে কোনটি মৌলিক সংখ্যা, তাহলে আমি একদম কিছু পারি না, তাহলে 91 তো আমি জানি, 87 আমি জানি, তাহলে এই 143 আমি জানি না, কথা ভালো করে খেয়াল করবেন, 143 আমি জানি না, তাহলে অ্যান্সার এই দুটো একটা হবে। বড়টা আমি জানি না, এটাকে আমি বাদ দিই, 47 কে টেস্ট করবো। তো আপনি 47 টেস্ট না করে যদি আগেই 143 নিয়ে পড়ে থাকেন, হ্যাঁ হচ্ছে না কিভাবে হবে, এটা করা যাবে না। ভ্যানিশিং মেথড মানে যত অপশন কমানো যায়, অপশন কাটাকাটি করতে হবে, এই অপশন বাদ দিলাম, এই অপশন বাদ দিলাম, থাকে গ আর খ। এখন গ আর খ এর মধ্যে আমি আগে এটা চেষ্টা করব, এটা যদি পাইয়ে যায় তাহলে তো সমস্যা নাই, আর যদি না পাই তাহলে এখানে চলে আসতে হবে। 47 কে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, 47 কে শুধু 1 দিয়েই যায়, 47 দিয়েই যায়। এটা অ্যান্সার, এটা আমার চেক করা দরকার নাই, তাও চেক করবেন। সম্ভবত 11 দিয়ে যায়, 13 দিয়ে যায়, এটা 11 দিয়ে বা 13 দিয়ে যায়, এটাও যৌগিক। তাহলে বড় সংখ্যা মানে আমি জীবনে পারবো না, এটাকে টেস্ট করেন আপনি। যেমন আমাদের থাকে না, মানে এই ভ্যানিশিং মেথড বা এলিমিনেশন মেথড, এটা কিন্তু সব সাবজেক্টের জন্য। যেমন আমাদের যখন ভয়েস টেস্ট আমরা অনেক সময় দেখি যে নোনের পরে কি টু আছে, আর নোনের পরে বাই আছে একটা অপশনে, উইথ আছে, তো এই বাই থাকলে উইথ থাকলে এগুলো কাটেন না, যে নোনের পরে টু হয় আমরা জানি। তাহলে সে মানে জাস্ট একটা এক্সাম্পল বললাম আমি। তো এরকম আপনার যদি যেমন প্রাইমারি একটা কোশ্চেন আসছিল, মানে বাংলা, এখন ম্যাথ বাদ দিয়ে অন্য কিছু পড়াই, একটা কারক আসছিল না, অ্যান্সার মানে অধিকরণ কাজের সপ্তমী বিভক্তি। তো আপনি যখন দেখছেন যে বিভক্তিটাকে ট্রাই করেন, ওই যে চারটা যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছেন বা কোশ্চেন দেখছেন, কারক কারক আছে না, কারক থেকে একটা প্রশ্ন হচ্ছে, অ্যান্সারটা ছিল অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তো সপ্তমী বিভক্তি শুধু একটা অপশনই ছিল, এটাকে বলে ভ্যানিশিং মেথড। আমি জাস্ট চোখে যখন দেখবো যে সপ্তমী বিভক্তি এটার মধ্যে হবেই, আর কোনো জায়গায় নাই, তাহলে ওইটাই অ্যান্সার, বাকি কাটা। এই জিনিসটা এমসিকিউতে খুব কার্যকারী ভাই, খুব কার্যকারী। ওকে, কারক নিয়ে আসলাম আবার ম্যাথের মধ্যে। আমাদের আরো কিছু জিনিস আছে, তারপর ক্লাস শেষ হবে। এটা অনেকবার পরীক্ষাতে আসছে, অনেক, মানে আমি তো এখানে একটা লিখছি, আরো অনেকবার আসছে, এবং আরো বিভিন্ন প্রশ্ন এখান থেকে হয়। 60 ও 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, অন্তর মানে বিয়োগফল, আর সমষ্টি মানে যোগফল। 60 ও 80 এর মধ্যবর্তী, তাহলে 60 80 বাদ দিয়ে মাঝের যে সংখ্যাগুলো আছে, এর মধ্যে ছোট মৌলিক সংখ্যা লাগবে, বড় মৌলিক সংখ্যা লাগবে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম মানে আমি 60 থেকে শুরু করবো, 60 তো বাদ, যেহেতু মাধ্যম মধ্যে বলতেছি। 61 কি মৌলিক না যৌগিক? 61 মৌলিক আমরা পড়ছিলাম, তাহলে 61 পেয়ে গেছি, শুরুতেই পেয়ে গেছি। বৃহত্তম, বৃহত্তম মানে আমি শেষ থেকে আসবো, 80 তো বাদ, 80 থেকে 79, 79 কি মৌলিক না যৌগিক? মৌলিক, পেয়ে গেছি, শেষ। অর্থাৎ 60 থেকে 80 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা শুরু হয় এরকম থেকে, 61, তারপরে 67, 67 না, হ্যাঁ 67, এর মানে যাই হোক এরকম করে সামনে আসা, শেষে 79। তাহলে এটা হলো ছোট, এটা হলো বড়। ঠিক আছে, ওকে। তাহলে বৃহত্তম হইলো 79 আর ক্ষুদ্রতম হলো 61। এবার পার্থক্য মানে অন্তর বলছে না, বিয়োগ। নিবন্ধনে আসছে, এটা প্রভাষক নিবন্ধন।
যাদের কাছে বই আছে এটা লিখে রান ইম্পর্টেন্ট, যাদের কাছে বই নাই তারা কি করবেন, নোট খাতায় লিখবেন, এটা অনেক আসে পরীক্ষায়। আপনি বাংলাদেশের যে জবের পরীক্ষায় দেন না কেন, ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, সব মৌলিক সংখ্যা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মৌলিক সংখ্যা সবার জন্য ইম্পর্টেন্ট। 10 থেকে 60 পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? এটা 29তম বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে। যাক ভালো। 10 থেকে 60 পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, একক স্থানীয় অঙ্ক নয় এই কথাটার মানে হলো শেষ ডিজিটটা 9 থাকতে হবে, শেষটাতে একক অঙ্ক। তাহলে এই মৌলিকটার চিন্তা বাদ দেন, আমি আগে দেখবো যে 10 থেকে 60 পর্যন্ত কোন কোন সংখ্যা শেষে 9 আছে। কথাটা আরেকবার বলি, মৌলিকের চিন্তা বাদ দেন, আপনি আগে দেখেন 10 থেকে 60 পর্যন্ত কোন কোন সংখ্যার শেষে 9 আছে। 19, 29, 39, 49, 59। তাহলে আমি যদি 10 থেকে 60 পর্যন্ত সংখ্যা হিসাব করি, এই 5টা সংখ্যার শেষে 9 আছে, মানে 5টা সংখ্যার এককের অঙ্ক 9, শেষে 9 মানে এককের অঙ্ক 9, এটা তো বুঝি আমরা। এখন আমাকে বলছে মৌলিক হইতে হবে, 19 একটা মৌলিক, গোল দাগ দিলাম। 29 মৌলিক, গোল দাগ দিলাম। 39 মৌলিক না, 7 দিয়ে ভাগ যায়। 7 দিয়ে 13 দিয়ে ভাগ, 39কে 7 দিয়ে যায় না, 3 দিয়ে 13 দিয়ে যায়, মানে যৌগিক সংখ্যা, এটাকে 7 দিয়ে যায় বাদ, এটা মৌলিক। লাস্ট কথা, 10 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলো হিসাব করলে 5টা সংখ্যা পাওয়া যায় যাদের শেষে আছে 9। 5টার মধ্যে 3টা মৌলিক, এই 3টা যোগ করতে হবে। বুঝতে পারছি? মানে আমি যদি বলতাম যে 10 থেকে 60 পর্যন্ত 3টা সংখ্যা শেষে 9 আছে যারা মৌলিক, এভাবে না বলে যদি 5টাকে বের করব, মানে আমি আরেকবার রিপিট করি, 10 থেকে 60 পর্যন্ত কোন সংখ্যার শেষে 9 মানে একক স্থানীয় অঙ্ক 9, এরকম পাইছি 5টা। 5টা মানে 3টা মৌলিক, তাহলে মৌলিক যাতে যোগ করে দিতে হবে। এটা বুঝতে পারছি কিনা? এটা বুঝলে সামনে চলে যাব। এটা ছোট প্রশ্ন, এটা না করলে হয়তো। এটা কোথায় আসছে? নিবন্ধনে আসছে না? তো অনেকে আবার কনফিউশনে ছিলেন, মানে আপনারা নিবন্ধনের জন্য আলাদা ব্যাচ চান। হ্যাঁ, নিবন্ধনের আলাদা ব্যাচ হইতেই পারে, কিন্তু এটা একই জিনিস তো পড়াবো, নাম চেঞ্জ হয় শুধু। 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 15 থেকে 30 পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল বলছে আমাকে। তো 15 থেকে 30, 17, 19, 23, 29 যোগ করলে যা হয়, তাহলে কত? 9 3 12, 12 আর 9 21, আর 7 22, 2 2 4, 6 7 8। যদি ভুল না করি যোগে, এটা হচ্ছে অ্যান্সার। মানে 15 থেকে 30 পর্যন্ত 3টা মৌলিক সংখ্যা যার যোগফল চাইছে। একদম সহজ জিনিস, বাচ্চাদের অঙ্ক। লাস্ট টপিক আজকের ক্লাসে, শেষ প্রায় ক্লাস। কত বাজে? টাইম কি আছে এখানে? সে দেখতে পারি না। দেখেন, সহমৌলিক নিয়ে অনেকের প্যাচ থাকে। সহমৌলিক, সহদর মানে কি? আমাকে বলুন তো, সহদর মানে কি? 2 ভাই, তাহলে সহমৌলিক মানে 2টা মৌলিক সংখ্যা থাকলে তারা মাস্ট বি সহমৌলিক হয়। কিন্তু একটা মৌলিক একটা যৌগিক মৌলিক সহমৌলিক হইতে পারে। তো বিভিন্ন বই পুস্তকে এরকম পেঁচানো থাকতে পারে, আবার অনেক বইতে ভালো থাকতে পারে। মানে আমি এই কথাটা বলছি কেন, কিচ্ছু জানা লাগবে না, একটা লাইন জানা থাকতে হবে আপনার। কি মৌলিক যৌগিক দরকার নাই, জাস্ট এক লাইন। কি বলছি বলেন তো? মানে
আমি আপনাকে বলতে পারি যে দুইটা মৌলিক সংখ্যা থাকলে সেটা তারা সবসময় সহমৌলিক, একটা মৌলিক একটা যৌগিক থাকলে তারা সহমৌলিক হইতে পারে। হ্যাঁ, এরকম কথা অনেক বলবো। তো তার থেকে এই কথাটা ভালো না, যে ধরেন দুইটা সংখ্যা যদি আমি বলি এরা মৌলিক সহমৌলিক কিনা, কো প্রাইম নাম্বার কিনা, আমি জাস্ট টেস্ট করে দেখবো তাদের গসাগু এক কিনা। দুইটা সংখ্যার বা একাধিক সংখ্যার গসাগু এক হলে তারা সহমৌলিক। আরেকবার, একাধিক সংখ্যার গসাগু এক হলে তারা সহমৌলিক। গসাগু কিভাবে করে আমরা ক্যালকুলেশন ক্লাসে দেখছি, আবারও দেখাবো, সমস্যা নেই। নিচের কোন ক্রোমোজোটটি মানে কোন জোড়াটা সহমৌলিক? 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 14। ওকে, তাহলে আমরা দেখবো নিচের কোন দুইটা সংখ্যার গসাগু এক, সেটাই অ্যান্সার। যেমন 4 আর 6 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে গসাগু 2 হবে না, গসাগু 1 হইতে হবে। 3 দিয়ে ভাগ যাচ্ছে, গসাগু 3 হবে না। আর 3 দিয়ে ভাগ যাচ্ছে, গসাগু 3 হবে না। সহমৌলিক হইতে পারে। আর সহমৌলিকের আরেকটা নাম আছে পরস্পর মৌলিক। তবে সকল বেজালের একটাই সমাধান, ভাই মৌলিক যৌগিক কিচ্ছু ভাবা দরকার নাই, গসাগু এক হলে তারা সহমৌলিক, এর বাইরে কিছু নাই। এক কথায় সবসময় শিখবো, যতটুকু সহজে শেখা যায়। কারণ চাকরি পরীক্ষার এত সিলেবাস, জিকে, বাংলা, ইংলিশ, আইসিটি, নৈতিকতা, সুশাসন, ভূগোল, এই সেই, কয়টা মাথায় রাখবেন আপনি? এটা এটা কিন্তু আমাদের অ্যান্সার ঘ। এটা বলেন, যাদের কাছে বই আছে তারা আর বললেন না, তারা বললে কি করবেন? বই দেখে দেখে তো বলতে পারেন। ওকে, এটা দেখেন, ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ের অনুশীলনী দেওয়া আছে। এটা নিচের কোনটি পরস্পর সহমৌলিক? পরস্পর সহমৌলিক সহমৌলিক একই কথা, এটার আনসার কত? এটা অনেকে ভুল করে, তাই করতে দিলাম। অনেকটা আপনাদের করতে দিয়ে বসি। আল্লাহ, কষ্ট হয়ে যেতে পারে ক্লাসে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে ভাই। ষোলো এর অ্যান্সার বলেন। ষোলো নাম্বার অনেকে ভুল করে, অনেকে ভুল করে, এটা করতে দিয়েছেন, অনেকে ভুল করছে। দেখেন, তাকান এদিকে, সহমৌলিক মানে গসাগু এক, এটা ভাইবা প্রশ্ন আসতে পারে। প্রাইমারি ভাইবা দিবেন, যে কোনো জবের ভাইবা দিবেন, প্রশ্ন আসতে পারে সহমৌলিক কি। নিচের কোনটি পরস্পর সহমৌলিক? আমি জাস্ট গসাগু চেষ্টা করবো এক কিনা। এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, আবার যাবে, গসাগু হইলো 6, 6 হইলে হবে না। এইটা অনেকে ভাবে গসাগু এক, হাই রে অবস্থা, এটা অনেকে কিন্তু এক ভাবছে গসাগু। এটা ক নাম্বার অনেকে অ্যান্সার দিছে। তো এটা তো গসাগু কি 19 দিয়ে ভাগ যায়, 19 একে 19, 19 দেখুন 38, এটা গসাগু তো 19, এটা গসাগু সবাই এক ভাবে। ওকে, এটা দেখি, 22 27কে শুধু 1 দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে অ্যান্সার। আর এখানে দেখেন 7 দিয়ে যায়, 5 7 35, 4 7 7 হচ্ছে গসাগু, হবে না। তাহলে শুধুমাত্র এই চারটা অপশনের মধ্যে 22 এবং 27 গসাগু এক, তাহলে এটা হচ্ছে সহমৌলিক। অনেকে খ দিছে, অনেকে এটা দেখেই ভাবছে যে মনে হয় এটার গসাগু হচ্ছে এক, কিন্তু এটা গসাগু এক না, 19। তাহলে আমরা যে ভুল করেছি আর ভুল করব না। আমাদের ক্লাসের সমাপ্তি, কিছু কথা বলবো। কোর্স আজকে শুরু করেছি। আমার ক্লাস যারা আগে দেখেছেন, কেমন পড়ে না পড়ে সেটা জানেন। যতটুকু সম্ভব আমি যতটুকু ম্যাথমেটিক্স জানি বা যতটুকু ভালো করে পড়ানো যায় আমি পড়াবো। তারপরেও 100% কখনোই একটা জায়গায় দেওয়া সম্ভব না। এটা যদি আমি বলি তাহলে চাপাবাজি হবে যে আমি সব শেখাবো, 100% পড়াই দেবো, এটা সম্পূর্ণ চাপাবাজি হবে। আমি যতটুকু সাধ্যমতো পারি চেষ্টা করব। তবে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনারা শেষ পর্যন্ত ক্লাস করেন, তারপর যদি না শিখতে পারেন আমাকে বললেন। ক্লাস শুরু হয় 9টায়, যখন গরম অনেক পড়ে যাবে তখন আমাদের ক্লাসটা একটু 9:30টায় শুরু হবে। কারণ আপনারা জানেন বাইরের সাউন্ড আসে অনেক, 9:30 গুলো আর একটু ভালো হয়, সেটা পরে, এখন না। ক্লাস 9টায় শুরু হয়,
আপনারা সবসময় 9টা 10 পর্যন্ত অপেক্ষা করেন, অনেকে 9টা বাজলে ফোন দেওয়া শুরু। ফোন দেওয়ার দরকার নাই, 9টা 10 পর্যন্ত অপেক্ষা করবেন। যদি কোনো কারণ নিতে না পারি 10-10-এর মধ্যে আমি নোটিশ দিয়ে দিব। ধরেন আমি এখানে শুরু করতেছি, বোর্ডটা ওপেন হচ্ছে না, মাইক্রোফোনটা কাজ করতেছে না, বাসায় ওয়াইফাই নাই, বিদ্যুৎ শেষ হয়ে গেছে, হইতে পারে ঘটনাগুলা। এই ঘটনাগুলো ধরেন এটা তার আমি আগে জানি না। আমি ধরেন বোর্ড ক্লাস নিতে আসছি, বোর্ড হ্যাং হয়ে আছে, এটা যেহেতু ফোনের মতো ডিভাইস, অ্যান্ড্রয়েড, কাজ করতেছে না, তখন আপনাদের আমার বলতে হবে। তো আপনারা সবসময় নয়টা নয়টা 9টা 10 অব্দি অপেক্ষা করবেন। এর মধ্যে যদি আমি না নেই তাহলে আমি সেটা নোটিশ দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাহলে 9টার ক্লাস 9টা 10 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমি সবসময় চেষ্টা করব 9টার মধ্যেই শুরু করার জন্য। ওকে, এবার আসে পিডিএফ। যে ম্যাথ গুলো করাইছি এই ম্যাথ গুলো থাকবে পিডিএফ এ, আর কিছু নিয়ম কানুন থাকবে, আর সমাধান তো ক্লাসই করাবো, পিডিএফ দিব। যাদের কাছে বই আছে তাদের পিডিএফ দরকার নাই। এবার আসি বই লাগবে কিনা। না, কোর্স করতে যে বই লাগবে এরকম কোন কথা নেই। আপনি বিভিন্ন জায়গায় অনলাইনে ম্যাথ কোর্স আছে, সবার কি বই আছে বা সবাই কি বই দিবে? পিডিএফ দিবে, দিবে না, নোট করে পড়বেন। সবার যে বই লাগবে দরকার নেই। আর এইরকম কোর্স ফি বাংলাদেশে আর আসছে কিনা আমি জানি না। আমরা তো এই কোর্স 1020 টাকায় পড়াইতাম, এখন ডিসকাউন্টে দিচ্ছি 1020 টাকা বড় হয়ে যেতে পারে। মানে একটা কোর্স ফি ফিক্স থাকবে। আমরা এই যে বিভিন্ন সেট আপ দেওয়ার কারণে একটু কমাইয়া, মানে শিক্ষার্থীদের চিন্তা করে আর কি। কারণ বেকারদের অবস্থা তো ভালো না, এটা সবাই আমরা জানি। আর বাংলাদেশে যে চাকরি বাকরি পরীক্ষার যে পদ্ধতি, জগা খিচুড়ি হজা বড় হলো, তো এই পদ্ধতি থেকে তো বের হইতে পারে নাই কেউ। পারছে? পারে নাই। যাই হোক, ওইদিকে না যাই, একটা অনুরোধ, ম্যাথ শিখতে আসছেন, আমার সাথে সবগুলা ক্লাস করতে হবে। এটা করতে হবে আপনাকে, এটা না করলে কিন্তু হবে না। আর যে কথাটা, ওই যে আমাদের বই বা শীট যাই বলেন, বই, পিডিএফ, এসব যদি আপনি পড়েন ক্লাস না দেখে, মানে বই অবশ্যই পড়ার ভালো, বইয়ের উপর কিছু নাই। আমার কোর্সের কথা বলি, যে আপনি শুধু খালি কোর্সে পড়তে বই পড়বেন, ক্লাস করবেন না, তাহলে তো অনেক কিছু জানবেন না আপনি। আর পিডিএফ তো একটা অন্য জিনিস, এটা বাদ। তাহলে আপনাকে অবশ্যই ক্লাস করতে হবে। কারণ আমি যেটা মুখে বলতে পারবো, বুঝাইতে পারবো, এই ভাষাটা কি বইতে আমি দিতে পারবো? এটা সম্ভব না, কেউ পারবে না। মানে আমি যেটা মুখে বুঝাইতে পারবো সেটা বইয়ের ভাষাটা দেওয়া সম্ভব না, তাহলে প্যারাগ্রাফ হয়ে যাবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যে আমার বইয়ের কথা শুধু, মানে কোর্সে বলতে গেলে বইটা তো মাস্ট। যারা বই নিয়েছেন, বই সহ যারা ভর্তি হয়েছেন, বই সাথে আপনার থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু শুধু বই কেন্দ্রিক হওয়া যাবে না, বইয়ের পাশাপাশি ক্লাস করবেন। আর আপনি একটা ধরেন আপনি শতকরা খুব ভালো পারেন, আমার ক্লাস না দেখলে হবে, সেটা বাদ দেন, শতকরা দেখে সময় নষ্ট করবেন না। আর পিডিএফ নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা সব সময় চেষ্টা করব নোট করার জন্য, ক্লাস করার জন্য। আর আমি পিডিএফটা আজকে যা পড়াইছি, আগামীকালকে এটার কোশ্চেন গুলো পিডিএফ আকারে দিব, এবং টাইপ 1 টাইপ 2 এগুলো একটু থাকবে, বিভিন্ন তথ্য থাকতে পারে, থাকবে, সমস্যা নাই। মানে যেভাবে দিলে ভালো হয় আপনাদের। ঠিক আছে, এই পর্যন্তই। এবার আপনাদের কথা নিব, আমি একটু বসে পড়ি, বসে আপনাদের কমেন্ট গুলো পড়ি ঠান্ডা মাথায়। ব্যাংকের এক্সামের এডমিট কার্ড দিবে, ব্যাংকের পরীক্ষা তো 31 তারিখ। 3-4 দিন আগে পারবেন, 4 থেকে 5 দিন আগে পাইতে পারেন। ক্লাস করবেন, যেখানেই পড়েন, যদি টিচার ভালো হয় ক্লাস করবেন। একজন বলছেন বই কেগুলো আছে না, বইয়ের বাইরেও ম্যাথ আছে। যেমন আজকে তো মাত্র 16টা ম্যাথ করাইছি, 5টা ক্লাস লাগবে, 1.5 ঘন্টা পড়াইছি না আজকে প্রায়, এরকম 5টা ক্লাস লাগবে এক চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে তো 90 থেকে 100টা ম্যাথ থাকবে। মাঝে মাঝে দেখেন না যে সিরিয়ালে ম্যাথ কমছে, কারণ ওগুলো তো একই নিয়মের, তাই বাদ দিছি। তো বইতে ক্লাসে যা করে সেগুলো থাকে, একটু বাইরেও থাকে, হোমওয়ার্ক থাকবে আপনাদের, পিডিএফ হোমওয়ার্ক থাকবে, টেনশনের কারণ নাই, এসডব্লিউ থাকবে। তবে পিডিএফ মুখী না হয়ে নোট করেন, তাহলে ভালো হবে। আর পিডিএফটা প্রিন্ট করে কোশ্চেনটা পিন আপ রাখতে পারেন, মানে আপনার খাতার সাথে, তাহলে একটু ভালো হয়। দেখ, এই বিষয়ে আপনারা ভালো জানেন আমার থেকে। আমার কাজ ক্লাস নিব, আপনাদের যতটুকু সম্ভব গাইড দিব, এই পর্যন্ত শেষ। পড়তে বলবো, পড়াশোনা করতে বলবো। দেখেন, 2020 সাল থেকে আমি পড়াচ্ছি, তা আমারও তো কিছু কি বলে ফ্যান ফলোয়ার হয়েছে, তাই না? দেখুন, কারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকে, কারা থাকে? যারা 85 পর্যন্ত যায়। আর আপনি 85 পর্যন্ত গেলে আপনি ম্যাথ ভালো করবেন, ভালো করলে বলবেন যে না ভাই, ও ভাইয়ের কাছে বড় উপকার পাইছি। হ্যাঁ,
তো এইটা আমার কথা হলে আপনি উপকার পাইছেন না সেটা পরে কথা। আপনি জাস্ট ক্লাস করেন, আপনি পরীক্ষা ভালো করেন, আপনার কাজ হলো জব পাওয়া। কে কি বললো না বললে দরকার নেই, জব পাওয়া। ভাই জব পাইতে হবে, এর বাইরে কিচ্ছু নাই। হ্যাঁ, এর বাইরে কিছু নাই, জব পাওয়া। তো ম্যাথমেটিক্সটা এমন একটা সাবজেক্ট যেটা অনেকের পথের কাটা হয়ে দাঁড়ায়। সে সব ভালো পারে, ম্যাথ পারতেছে না। আপনারা ভর্তিস নিয়ে আসায় যে ম্যাথ শিখবেন। তো আশা করি আমি ক্লাসে যা পড়াবো এমন কোনো ম্যাথ থাকবে না যে আপনি বুঝবেন না। হ্যাঁ, 20টা ম্যাথ করাইছি, আপনি 17টা বুঝছেন, 3টা বুঝেন নাই, সমস্যা নাই, এই 17টা পারলেই হবে। আমি আপনাকে 80টা ম্যাথ করেছি, 80টাই যে বুঝতে হবে দরকার নাই তো। আপনি 75টা বুঝেন, 70টা বুঝেন, 50টা বুঝেন, ওই 50টা আপনার লাভ। হ্যাঁ, আপনি যখন একটা ম্যাথ আমি করাচ্ছি বুঝতেছেন না, নেক্সট ক্লাসে দেখেন, মানে নেক্সট ক্লাস বলতে এটা পরে দেখেন, রেকর্ড দেখেন। একবার না বুঝলে 5বার আমার এক কথা শোনেন, যে হ্যাঁ 2 ও 32-এর মধ্যে মানে 2 আর 32 বাদ দিয়ে টেনে টেনে আবার কেটে কেটে দেখেন। তাই তো হচ্ছে। একটা কথা, ক্লাস করবেন, সাপ্তাহিক পরীক্ষা এক্সাম দিবেন, শেষ। ক্লাস রেকর্ড থাকবে, দেখে নেবেন। এই রেকর্ড থাকবে, এটা যে কতটা ক্ষতি করে, এই রেকর্ড থাকবে, এই চিন্তা মাথায় থাকলে ক্লাস উপস্থিত কমে যায়। রেকর্ড রেখে দিব, টেনশনের কারণ নাই। সবাই ভালো থাকেন। এই পর্যন্তই আজকে, আর সামনে না যাই। আমারও গলা শুকিয়ে গেছে, আপনারাও রেস্ট করেন, রেস্ট করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে পড়াশোনা করলে করেন, নাহলে ঘুমায় যান। এই তো, শুভরাত্রি। নেক্সট ক্লাস আমরা পড়াবো মূলত অমূলত সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ ক্লাস। মানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো এইটাই, মানে গুরুত্বপূর্ণ টপিক মূলত অমূলত সংখ্যা। বেশ সহজ করে চেষ্টা করবো বোঝানোর, জানি না কতটুকু পারবো। নেক্সট ক্লাস অবশ্যই থাকবেন। শুভরাত্রি।